পর্তুগাল ও স্পেন যখন উয়েফা নেশনস লিগের ফাইনালে ওঠে তখন থেকেই একটি কথা আলোচনা হচ্ছিল যে এই ফাইনাল ম্যাচ কোনো কারণে যদি টাইব্রেকারে গড়ায় তাহলে এই ম্যাচটা পর্তুগাল জিতবে। তার একটি মাত্র কারণ হচ্ছে পর্তুগালের গোলকিপার দিয়েগো কস্তা, এবং এই গোলকিপারের যদি আপনি পরিসংখ্যান দেখেন তাহলে দেখবেন যে প্রায় 32 ভাগ সফল পেনাল্টি সেভের ক্ষেত্রে তিনি, এবং এখন পর্যন্ত তার ক্যারিয়ারে 13টি পেনাল্টি সেভ করেছেন। অন্যদিকে যদি আপনি স্পেনের গোলকিপারের কাছে যান তাহলে ওনার এই হারটা খুবই কম, 26 ভাগ তিনি পেনাল্টি সেভ করেছেন। তো যেই ভবিষ্যৎবাণীটা করা হয়েছিল এই ফাইনাল ম্যাচকে নিয়ে, এবং সেটাই সত্যি প্রমাণিত হলো। এখন আসি যে এই ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত কয়েকটি বিষয় নিয়ে। পর্তুগাল জিতেছে উয়েফা নেশনস লিগ, তারা দ্বিতীয়বারের মতো জিতল। ক্রিশ্চিয়ানো রোনালদোর তৃতীয় আন্তর্জাতিক ট্রফি। লামিন ইয়ামালরা হেরেছে এবং শুরু থেকে শেষ পর্যন্ত নানা নাটকীয়তা হয়েছে, চড়াই উতরাই গেছে দুই দলের। শুরু থেকে যাই, ম্যাচটা যখন শুরু হয় তখন থেকে স্পেন কিন্তু ভালো খেলেছে, নো ডাউট, যে তারা শুরু থেকেই পর্তুগালের উপরে একটা চাপ ক্রিয়েট করে রেখেছিল। এবং শুরুতে যদি আপনাকে বল দখলের কথা বলি, ওভারঅল বল দখল, তাহলে আপনি বুঝতে পারবেন যে স্পেনের বল দখল হচ্ছে শতকরা 62 ভাগ, সেখানে পর্তুগালের বল দখল 38 ভাগ। বোঝা যাচ্ছে যে বল দখলের হারটা বেশ এখানে উঁচু নিচু অবস্থা। তাহলে পর্তুগাল জিতলো কীভাবে আর স্পেনই বা হারলো কীভাবে? আমার কাছে যেটা মনে হয়েছে, স্পেনের বরাবর খেলার অভ্যাসটা হচ্ছে ছোট পাস, মাঝমাঠ দখল করে থাকা, তারপরে সময় করে আক্রমণে যাওয়া। স্পেনের মোট শট গোলপোস্টে 17টি এবং অন টার্গেট হচ্ছে 7টি, সেখান থেকে তারা 2টি গোল পেয়েছে। আর আপনি যদি পর্তুগালের দিকে আসেন তাহলে দেখতে পাবেন যে মোট শট 5টি এবং সেখানে 2টা অন টার্গেট, এবং ওই অন টার্গেটের 2টাই হচ্ছে গোল। এইখানেই ম্যাচটা আমার কাছে মনে হয়েছে যে হেরে গেছে স্পেন। হ্যাঁ, এটা সত্যি যে স্পেন কিছু সুযোগ নষ্ট করেছে, যে সুযোগগুলো নষ্ট না হলে বা যে হাফ চান্সগুলো ছিল সেই হাফ চান্সগুলোকে যদি কোনোভাবে ফুল চান্স করতে পারতো তাহলে স্পেন জিততে পারতো। নিকো উইলিয়ামের বাড়ানো বল থেকে পেদ্রি যদি সোজাসুজি মারতে পারতো, অত হিটও করতে হতো না, তাহলে কিন্তু গোলটা হয়। তিনি অনেক সময় পেয়েছিলেন, লেফট উইং থেকে যে ক্রসটা নিকো উইলিয়াম বাড়িয়েছিলেন সেটা পেদ্রি ঠিকমতো নিতে পারেনি, এখানে একটা গোলের সুযোগ নষ্ট হয়েছে। স্পেন যে পর্তুগালকে চাপে রেখেছিল এর সুযোগটা কিন্তু তার মুহূর্তের মধ্যে পেয়েছে। পরের 2-1 মিনিট পরে 21 মিনিটে যে আমরা দেখেছি লামিন ইয়ামালের একটি বানিয়ে দেওয়া একটা বল গোলমুখে যে নিকো উইলিয়াম ফিনিশ করতে পারে নাই। দুঃখের বিষয়, এই বলটা পর্তুগালের 2জন ডিফেন্ডার ক্লিয়ার করতে ব্যর্থ হয় এবং ডান দিকে থাকা মার্তিন ফেবুমেন্দি সুযোগটা ভালোভাবে কাজে লাগান, ডান পায়ে তিনি বল জালে জড়ান। এরপরেই পর্তুগাল বুঝতে পারে যে তারা খারাপ খেলছে বা এভাবে খেললে হয়তো হবে না, তারাও পাল্টা আক্রমণে যায়। বেশ কিছুক্ষণ তারা স্পেনের উপর চড়াও হয় এবং তারাও সফলতা পায়। 25 মিনিটে নুনো মেন্দিসের দুর্দান্ত একটি ফিনিশ অফ, চোখ ধাঁধানো, অর্থাৎ 21 মিনিটে সমতায় ফেরে 1-1 সমতা। এখানে নুনো মেন্দিসকে নিয়ে একটা কথা বলতে হয় যে দেখেন, ম্যাচের মধ্যমণি অনেকেই ছিল, অনেক তারকা ছিলেন। যেমন শুরু থেকেই তো আলোচনায় ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো, লামিন ইয়ামাল, এই দুইজনকে নিয়েই মাতামাতি ছিল যে এই দুইজনের উপর নজর থাকবে, তারা কি করে। কিন্তু নুনো মেন্দিসের যদি সাম্প্রতিক পারফর্ম দেখেন, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা নেশনস লিগ দুর্দান্ত খেলেছে। এই প্লেয়ারটাকে খেলা দেখে আপনি কনফিউজড হয়ে যাবেন যে আসলে উনি কোন পজিশনে খেলে। এখন আপনি বলতে পারেন যে উনি কোন পজিশনে খেলেন না, মূলত তার পজিশন যদি আপনি লাইন আপ দেখেন, উনি হচ্ছেন লেফট ব্যাক। কিন্তু এই লেফট ব্যাক থেকে যে কখন তিনি মিড মাঠে খেলেন, কখন যে তিনি লেফট উইঙ্গার হয়ে যান, আবার কখন যে স্ট্রাইকার হয়ে যান, কখন যে আবার পেছনে ফিরে দুর্দান্ত ডিফেন্স করেন, এটা চোখ ধাঁধানো। এবং আজকেও যদি দেখেন যে লামিন ইয়ামালকে তিনি একরকম আটকেই রেখেছিলেন, বের হতেই দেননি, যে কারণে লামিন ইয়ামাল আজকে সেরকম কোনো সুযোগ কাজে লাগাতে পারেননি। তাই আমার কাছে মনে হয়েছে যে নুনো মেন্দিসই আজকের ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। এবং এই প্লেয়ারটা শুধু গোল করেননি, পর্তুগাল যখন পিছিয়ে গিয়েছিল 61 মিনিটে, এই পর্তুগালকে সমতায় ফেরানোর ক্ষেত্রেও তার অনন্য ভূমিকা। বাম দিকে টেনে নিয়ে যাওয়া বলটা
যদি তিনি সুন্দর করে না বাড়িয়ে দিতেন তাহলে ক্রিশ্চিয়ানো রোনালদো গোল করতে পারতেন না। হ্যাঁ, এখন ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রসঙ্গে আসতে পারেন যে 40 ইয়ার্স ওল্ড একটা লোক ফুটবলে তার ডেডিকেশন কোন লেভেলে থাকলে আজকেও তিনি ম্যাচের 86 মিনিট পর্যন্ত খেলেছেন। 86 মিনিট পরে তিনি খারাপ ফিল করছিলেন, তারপরে কোচ তাকে উঠিয়ে নেন। দ্বিতীয় দফার সমতায় গোলটা তিনি করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্রিশ্চিয়ানো রোনালদোর আগে প্রথম গোলটি আসে নুনো মেন্দিসের পা থেকে। ফার্স্ট হাফটা যখন শেষ হয় তখনও মনে হচ্ছিল যে এই ম্যাচটা কোনোভাবেই অতিরিক্ত সময় যাবে না। মানে তখনকার খেলার ধরন দেখে মনে হচ্ছিল যে সেকেন্ড হাফেই এর একটা রেজাল্ট হয়ে যাবে। সেকেন্ড হাফেও স্পেন কয়েকটা সুযোগ নষ্ট করে, বিশেষ করে বলতেই হয় যে স্পেনের স্কোর একটা দূরপাল্লার দুর্দান্ত একটা শট ঠেকিয়ে দেয় দিয়েগো কস্তা। নুনো মেন্দিসের সাথে যদি আপনি ম্যাচের সেই পর্যায়ের আরেকটা ক্যারেক্টার খুঁজেন তাহলে আপনি পাবেন হচ্ছেন দিয়েগো কস্তা এবং নুনো মেন্দিস। আমি এই দুইজনকেই এই ম্যাচের নায়ক হিসেবে বিবেচনা করব। ক্রিশ্চিয়ানো রোনালদো একটা গোল পেয়েছেন, তিনি অবশ্যই বড় ম্যাচের মধ্যমণি, তাকে ঘিরেই অনেক কিছু প্ল্যান হয়। যেমন প্ল্যান হয় নিজ দলের, তেমন প্ল্যান হয় বা তাকে আটকানোর একটা প্ল্যান থাকে হচ্ছে অপোনেন্টদের। আরেকটি বিষয় মানে আলোচনায় আসতে পারে, যেহেতু ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে অনেকে লামিন ইয়ামালকে মেলাচ্ছিলেন। যেমন অনেক সংবাদ মাধ্যম লিখেছে এরকম যে 17 বছরের লামিন ভার্সেস 40 বছরের ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্রিশ্চিয়ানো রোনালদোকে দেখে লামিন ইয়ামালের অনেক কিছু শেখার আছে, অন্তত এই জায়গাটায় যে দীর্ঘ সময় ধরে কিভাবে ফুটবল খেলা যায় এটা লামিন ইয়ামাল হয়তো আজকে কিছুটা হলো টের পেয়েছে, বা বড় ম্যাচগুলা কতটা টাফ হতে পারে এক্সপিরিয়েন্স কিছুটা নিয়ে গেছেন। কারণ নুনো মেন্দিস তাকে যেভাবে আটকিয়ে রেখেছে বা এই চেষ্টাতে যে তিনি বের হতে পারেননি, এটাও কিন্তু একটা লার্নিং। আমার মনে হয় লামিন ইয়ামালের কাছ থেকে আজকের সমর্থকদের যে প্রত্যাশা ছিল সেটা তিনি ফুলফিল করতে পারেননি। একইভাবে আপনি যদি নিকো উইলিয়ামের কথা বলেন, পেদ্রির কথা বলেন, ফিনিশিংয়ের জায়গাগুলো খুব নিখুঁতভাবে শেষ করতে পারেনি। যদি নিখুঁতভাবে শেষ করতে পারতো তাহলে ম্যাচ তাদেরই হতো। খেলাধুলা এরকম একটা কথাও প্রচলন আছে যে অনেক সময় ভাগ্য সহায় হয় না। আজকে হয়তো স্পেনের ভাগ্য সহায় হয়নি। তবে আপনারা যারা এই ম্যাচ না দেখেছেন অবশ্যই আপনারা হাইলাইটসটা দেখবেন, তাহলে কিছুটা হলো আঁচ করতে পাবেন যে এই ম্যাচটা কেমন ছিল। আর শেষের দিকের অবস্থাটা বলতে হয় যে ক্রিশ্চিয়ানো রোনালদো যখন এই ট্রফি জিতে গেলেন খুবই আপ্লুত হয়ে গিয়েছিলেন, এমনকি কেঁদেও ফেললেন। যখন পেনাল্টি শুট আউট চলছিল, টাই ব্রেক চলছিল, তখন তিনি বারবারই নিচের দিকে করে মাথা নিচে করে তিনি হয়তো ভাবছিলেন যে এই ম্যাচটা কেমন হয়। আমরা ওয়ার্ল্ড কাপে যেমন অনেকটা মেসির দিকে দেখেছি যে তিনি উপরে যেন কিছু বলছেন ঈশ্বরকে, এরকম একটা ব্যাপার ক্রিশ্চিয়ানো রোনালদো এরকম করছিলেন। যদিও এই ছবিটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে, ভক্ত সমর্থকরা খুবই তাকে মানে শুভেচ্ছা জানাচ্ছে। আমিও তাকে শুভেচ্ছা জানাই যে আগামীতে ওয়ার্ল্ড কাপ আছে আগামী বছর, নিশ্চয়ই তিনি সেখানেও মানে বিশ্ব ফুটবলের বড় মঞ্চেও ভালো কিছু করুক, ভালো কিছু করবেন তিনি হয়তো নিশ্চয়ই। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।